আচ্ছা, আজকে আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি। তো রাসায়নিক পরিবর্তনে প্রথমে আমরা দেখব বিক্রিয়ার দিক। একটা রাসায়নিক বিক্রিয়া দিক থাকে, দুইটি দিক থাকে। একমুখী বিক্রিয়া, এই দিক অনুযায়ী রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া হলো কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ কোনো একটি বিক্রিয়া সমস্ত বিক্রিয়ক যখন যে বিক্রিয়কগুলো থাকবে, সেই সমস্ত বিক্রিয়ক যখন বিক্রিয়া ঘটিয়ে উৎপাদে পরিণত হয়ে যাবে, এরকম বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলা হয়। এবং এই উৎপাদগুলো আবার বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে না, অর্থাৎ বিক্রিয়াটি আবার পূর্বের অবস্থায় ফেরত আসতে পারে না। এই ধরনের বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলা হয়। উদাহরণ হলো পটাশিয়াম ক্লোরাইড ভেঙে পটাশিয়াম ক্লোরাইড এবং 3 অণু অক্সিজেন উৎপাদন করতেছে। এই বিক্রিয়াটি অক্সিজেন এবং পটাশিয়াম ক্লোরাইড আবার যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে পারে না। এবার আছে উভমুখী বিক্রিয়া। কোনো বিক্রিয়া একই সাথে সম্মুখ ও পশ্চাৎ দিকে অগ্রসর হলে তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ যে বিক্রিয়া একই সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে উৎপাদ পরিণত করে, আবার উৎপাদগুলোর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়কে পরিণত হলে এই ধরনের বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়। তাহলে উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ হলো হাইড্রোজেন প্লাস আয়োডিন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। এবং উপমুখী বিক্রিয়া একটা অসম্পূর্ণ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটি কখনো বিক্রিয়কগুলো সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটিয়ে উৎপাদে পরিণত হয় না, আবার উৎপাদগুলো সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়কে পরিণত হতে পারে না। নিচে একমুখী উভমুখী বিক্রিয়া পারস্পরিক রূপান্তর। বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। এখন আমরা দেখবো একমুখী উভমুখী বিক্রিয়া পারস্পরিক রূপান্তর, অর্থাৎ কিভাবে উভমুখী বিক্রিয়াগুলোকে একমুখী এতে পরিণত করা যায়। এখন আমরা দেখব প্রথমে 1 নম্বরটা হচ্ছে বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। অর্থাৎ বদ্ধ পাত্রে একটা উভমুখী বিক্রিয়াকে যদি পাত্রটি খুলে দেওয়া হয় তাহলে সেটি একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। কিভাবে? যেমন ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পরিণত করে বদ্ধ পাত্রে। আবার বদ্ধ পাত্রে এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উভয় বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বনে পরিণত করে। অর্থাৎ এটি একটি উভমুখী বিক্রিয়া, যেখানে বিক্রিয়াগুলো বিক্রিয়া ঘটিয়ে উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপাদগুলো বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়কে পরিণত হচ্ছে। কিন্তু এই বিক্রিয়াটি যদি একটি খোলা পাত্রে করা হয় তাহলে সেখানে দেখবো আমরা কার্বন ডাই অক্সাইড খোলা পাত্রে বা পাত্রটির মুখ খুলে দিলে কার্বন ডাই অক্সাইড বায়ুর সাথে মিশ্রিত হয়ে চলে যায়। অর্থাৎ তখন আর বিক্রিয়াটিতে কার্বন ডাই অক্সাইড থাকে না, যার ফলে উৎপাদগুলো বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়কে পরিণত হতে পারে না, যার ফলে এটি একটি একমুখী বিক্রিয়া পরিণত হয়। এখন আমরা দেখবো অধক্ষেপ আলাদা করে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এই দুটি বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন করে এবং সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়। কিন্তু বিক্রিয়াটি যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে আবার সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট উৎপন্ন করে। অর্থাৎ উৎপাদগুলো বিক্রিয়া ঘটিয়ে আবার বিক্রিয়াকে পরিণত করবে। কিন্তু এখান থেকে যে সিলভার ক্লোরাইড যে অধক্ষেপটা পড়ে বিক্রিয়ায়, সেই অধক্ষেপটা যদি আমরা আলাদা করে ফেলি তাহলে এই বিক্রিয়াটি আবার উৎপাদগুলো বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়কে পরিণত হতে পারবে না। অর্থাৎ সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড আবার বিক্রিয়া ঘটাতে পারবে না যদি আমরা সিলভার ক্লোরাইডকে সরিয়ে ফেলি, যেটা অধক্ষেপ হিসেবে থাকে। তাহলে এভাবে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। আবার রাসায়নিকভাবে উৎপাদককে বিক্রিয়াস্থল থেকে আলাদা করে। আবার আমরা রাসায়নিকভাবে যে উৎপাদকগুলো উৎপন্ন হয় সেগুলোকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করেও একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। কিভাবে? যেমন এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পারতেছি।
আচ্ছা, লাইভটা কেটে গেছিল। আচ্ছা, এখন আমরা দেখবো রাসায়নিক ভাবে উৎপাদককে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। তাহলে রাসায়নিক ভাবে কিভাবে আলাদা করতে পারি সেটা হলো বিউটানোইক অ্যাসিডের সাথে পানির বিক্রিয়ায় CH3COO2H5 বা বিউটানোইক অ্যাসিডের সাথে পানির বিক্রিয়া করে তোমার হচ্ছে ইথানোইক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে, ইথানোইক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে। এখন এই বিক্রিয়ার মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বিউটানোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে তোমার ইথানল সোডিয়াম হাইড্রোক্সাইড, বিউটানোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটিয়ে ইথানল এবং CH3COONA এটা উৎপন্ন করে, যার ফলে এখানে আর হচ্ছে এখানে আর ইথানোইক অ্যাসিড উৎপন্ন হবে না, এবং এভাবে ইথানোইক অ্যাসিড উৎপন্ন হবে না, যার ফলে উৎপাদগুলো উৎপাদগুলো আবার বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াকে পরিণত হতে পারবে না। তাহলে আমরা রাসায়নিকভাবে কোনো পদার্থ যোগ করে যদি বিক্রিয়াটি পরিবর্তন করতে পারি তাহলে সেটা উৎপাদককে বিক্রিয়াস্থল থেকে আলাদা করতে পারি, তাহলে আর সেটা উভমুখী বিক্রিয়া হয় না। তাহলে এভাবে উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। আচ্ছা, এখন আমরা দেখব বিক্রিয়ার গতি বা হার। তাহলে বিক্রিয়ার গতি বা হার কাকে বলে? বিক্রিয়ার হার হলো প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়া সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলা হয়। বিক্রিয়ার হার হচ্ছে প্রতি একক সময়ে, অর্থাৎ একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হার হ্রাস, অর্থাৎ বিক্রিয়কগুলোর পরিমাণ হ্রাস পাবে বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে এবং বিক্রিয়ার সৃষ্ট উৎপাদকের এবং বিক্রিয়ার যে উৎপাদ সৃষ্টি হবে সেই উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। প্রতি একক সময় যতটুকু পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় সেই বৃদ্ধির হারটাকেই বিক্রিয়ার হার বলা হয়। তাহলে বিক্রিয়ার হার আমরা কিভাবে বের করি? বিক্রিয়া হলো বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন। তাহলে বিক্রিয়ার হার বের করতে হবে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা যতটুকু পরিবর্তন হয়েছে যতটুকু সময় পরিবর্তন হচ্ছে সেই সময় দ্বারা ভাগ করলে বিক্রিয়ার হার পাওয়া যায়। তাহলে বিক্রিয়ার হারের একক কি? মোল লিটার ইনভার্স 1, অর্থাৎ ঘনমাত্রা একক। উপরে যেহেতু ঘনমাত্রা একক আছে এই ঘনমাত্রা এককটা মোল লিটার ইনভার্স 1 এবং শেষে তো সময় একক সেকেন্ড, তো সেকেন্ডটা আবার চলে যাবে তাহলে সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 দ্বারা বিক্রিয়ার হারের একক বোঝায়, অথবা MS ইনভার্স 1। এখন আমরা দেখব বিক্রিয়ার হার হচ্ছে মোলার ঘনমাত্রার সমানুপাতিক, অর্থাৎ বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়ক বা তোমার উৎপাদের যে মোলার ঘনমাত্রা পরিবর্তন সেটির সমানুপাতিক হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে এখানে আমরা দেখবো হচ্ছে dC/dt, কোন বিক্রিয়ার মোলার ঘনমাত্রা পরিবর্তন যদি আমরা ডিসি ধরি এবং সময়কে যদি আমরা ডিটি ধরি তাহলে সেটা পরবর্তীতে চলে যাবে মাইনাস ডিসি এবং যেহেতু বিক্রিয়কের, এবং উৎপাদকের যদি ঘনমাত্রা বৃদ্ধি আমরা ডিএইচ ধরি এবং যদি সময়কে ডিটি ধরা হয় তাহলে এই দুইটি সমান এবং এই সমানুপাতিক হবে তোমার কে এখানে হচ্ছে ধ্রুবক এবং মোলার ঘনমাত্রার এ হচ্ছে মোলার ঘনমাত্রার পরিবর্তনকে বুঝাইতেছে। তাহলে বিক্রিয়ার হার আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক গুণন মোলার ঘনমাত্রা, অর্থাৎ এই ফলাফলটার দ্বারা বিক্রিয়ার হার পাওয়া যাবে। এখন আমরা এখানে যদি দেখি একটা উদাহরণ হিসেবে এ পরিমাণ মোল হচ্ছে বিক্রিয়ক এ এবং বি যদি আমরা ধরি তাহলে এখানে এ বিক্রিয়কের সাথে ছোট হাতের এ তো পরিমাণ মোল বিক্রিয়ক
রয়েছে, আবার এখানে বি পরিমাণ মোল বিক্রিয়ক রয়েছে, তাহলে এগুলো বিক্রিয়ার হার সমানুপাতিক হবে এই হচ্ছে বিক্রিয়ক এর উপর হচ্ছে মোলার ঘনমাত্রা, আবার বি এর উপরে টু দি পাওয়ার মোলার ঘনমাত্রা, এবং বিক্রিয়কের হার তাহলে সমান সমান হবে ধ্রুব গুণন মোলার ঘনমাত্রার গুণফল, এই দুইটির মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা দেখবো বিক্রিয়ার হারের তাহলে একটা সংজ্ঞা দেখবো আমরা এখন। পরিপূর্ণ সংজ্ঞা, অর্থাৎ কোন বিক্রিয়ায় পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ দ্বারা বিক্রিয়ার হার বা বেগ ও বিক্রিয়ক ঘনমাত্রার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বিক্রিয়ার হার সমীকরণ বলা হয়। অর্থাৎ বিক্রিয়ার হার সমীকরণটা কাকে বলে, সেটা হচ্ছে কোনো বিক্রিয়কের পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ দ্বারা বিক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ বিক্রিয়ার হার বা বেগ ও বিক্রিয়ক ঘনমাত্রা সম্পর্ক প্রকাশ করা হয়। যে সমীকরণে পরীক্ষালব্ধ ফলাফল দ্বারা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ ও বিক্রিয়কের ঘনমাত্রার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বিক্রিয়ার হার সমীকরণ বলা হয়। তাহলে এখানে আমরা এই সমীকরণটিতে বিক্রিয়ার হার আমরা দেখতে পাচ্ছি, জানি যে ধ্রুব গুণন দুইটি মোলার ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এবং আয়োডিনের মোলার ঘনমাত্রা। আবার পরবর্তীতে আমরা এই বিক্রিয়াটির মধ্যে নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেনের সাথে যোগফল, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে নাইট্রোজেন এবং পানি উৎপন্ন করে। এখানে বিক্রিয়ার হার সমান হবে হচ্ছে ধ্রুব গুণন তোমার হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেনের যে ঘনমাত্রা, এই দুটোর গুণফল। আচ্ছা, এবার আমরা দেখবো 1850 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলহেলমি কর্তৃক প্রমাণিত হয় যে বিক্রিয়ার হার বা গতিবেগ প্রধানত বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে বিক্রিয়ার হার এবং গতিবেগ প্রধানত বিক্রিয়ক ঘনমাত্রার উপর নির্ভর করে। যে কোনো বিক্রিয়ার হার নির্দিষ্ট নয়, বরং সময় বিপরীত মোলার ঘনমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ বিক্রিয়ার হার বা গতিবেগ নির্দিষ্ট থাকে না, এটা কি হয় যে সময়ের বিপরীতে বা মোলার ঘনমাত্রা যতটুকু সময় মোলার ঘনমাত্রা বৃদ্ধি বা হ্রাস পায় তার উপর নির্ভর করে। এখন আমরা এখানে একটা সমস্যা দেখব এই সূত্রগুলো দ্বারা। যে সমস্যা এটা হচ্ছে এ থেকে বি বিক্রিয়াটিতে এ এর প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে 0.275, অর্থাৎ কোন একটি বিক্রিয়ক এ থেকে উৎপাদ বি তে পরিণত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটি এ এর প্রাথমিক ঘনমাত্রা, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে 0.275 মোল লিটার ইনভার্স 1, এবং বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট 20 সেকেন্ড পরে, অর্থাৎ বিক্রিয়া শুরু হওয়ার পর 5 মিনিট 20 সেকেন্ড চলে গেছে, এতটুকু পরিমাণ সময় বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। পরে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে 0.125 মোল লিটার ইনভার্স 1 হলো। এই সময়ে গড় বিক্রিয়ার হার নির্ণয় করে। তাহলে বিক্রিয়ার হার আমরা কি জানি, এটা হচ্ছে মোলার ঘনমাত্রার পরিবর্তন বাই সময়, ঠিক আছে না? তাহলে আমরা সেই সূত্র দিয়ে এটা বের করব। গড় বিক্রিয়ার হার সমান এ এর মোলার ঘনমাত্রার পরিবর্তন। তাহলে এর মোলার ঘনমাত্রার পরিবর্তন কি ছিল? প্রথমে আমরা বিক্রিয়া শুরুর সময় ছিল বিক্রিয়া শুরুর সময় ছিল 0.275 এবং 5 মিনিট পর বা 5 মিনিট 20 সেকেন্ড পর বিক্রিয়াটি যখন 5 মিনিট 20 সেকেন্ড সম্পন্ন হয়েছে, তারপরে এটা ঘনমাত্রা 0.125। তাহলে এখানে আমরা প্রথমে বিক্রিয়া শেষ হওয়ার পরে যে ঘনমাত্রাটা পাবো আমরা, সেটা দিয়ে বিক্রিয়া শুরু হওয়ার পূর্বে ঘনমাত্রা দিয়ে বিয়োগ দিব, এবং এখানে সময়টা সেকেন্ডে নেওয়া হয়েছে 20 সেকেন্ড। তাহলে উত্তরটা আসছে 4.6875 গুণ 10 to the power inverse 4 মিটার মোল লিটার ইনভার্স 1 পার সেকেন্ড ইনভার্স 1। আমরা বিক্রিয়া হারের একক জানি মোল লিটার ইনভার্স 1 পার সেকেন্ড ইনভার্স 1। এখন আমরা আরেকটা উদাহরণ দিব, সেটা হলো নাইট্রোজেন পেন্টা অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রোজেন পেন্টা অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রা 3.0 গুণন 10 to the power inverse 3 মোল লিটার ইনভার্স 1 বৃদ্ধি পায় 6 সেকেন্ডে। তবে বিক্রিয়ার হার নির্ণয় করো। অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদেরকে বিয়োগ করে বের করতে হবে না, আগের মতো হচ্ছে ঘনমাত্রা দুটো থেকে বিয়োগ করে বের করতে হবে না। যেহেতু ঘনমাত্রা বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পায় এটা দেওয়া হয়েছে এবং সময় দিচ্ছে 6 সেকেন্ডে। কিন্তু এখানে
যেহেতু নাইট্রোজেন অক্সাইডের আগে 4 মোল বিদ্যমান। আচ্ছা, নেট মনে হয় চলে গেছিল, আবার আসছে। আচ্ছা, এখন আমরা দেখবো এখানে যেহেতু একটা 4 মোল সংখ্যা আছে, তাহলে আমরা এই মোল সংখ্যাটাকে কি করব, এই মোল সংখ্যাটাকে 1 বাই মোল, নিচে যে মোল সংখ্যাটা থাকবে এভাবে লিখবো। অর্থাৎ এখানে যদি 2 মোল, 3 মোল বা 4 মোল বা 1 মোলও থাকে, তাহলে ওটাকে আমরা সূত্রে বসানোর সময় 1 বাই মোল সংখ্যাটি লিখবো, এভাবে লিখবো। নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মোলার ঘনমাত্রার পরিবর্তন এবং সময়। তাহলে আমরা এখানে দেখছিলাম যে এই যে 2 এর ক্ষেত্রে এই জিনিসটা 2 দি পাওয়ার হিসেবে দেখছিলাম। তো আমরা বিক্রিয়ার হারের ক্ষেত্রে 2 দি পাওয়ার হিসেবে দেখছিলাম এই যে এখানে। তো এটাই আমরা বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে 2 দি পাওয়ার না লিখে 1 বাই পরে হচ্ছে মোল সংখ্যা এইভাবে লিখবো অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানে নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 3.0 আর সময় হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, মোল ঘনমাত্রা পরিবর্তন হয়েছে এত। তাহলে আমরা এখানে ভাগ করে আবার নিচে 4 এই পুরোটা ম্যাথ করে আমাদের আনসারটা আসে 1.25 গুণ 10⁻⁴ মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এখন বিক্রিয়ার হার কিন্তু প্লাস বা মাইনাস দুইটাতেই আসতে পারে। যেহেতু এই আগের অঙ্কটা আমরা বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার হারের আনসারটা মাইনাস চলে আসবে, যেহেতু বিক্রিয়কের মোলার ঘনমাত্রা হ্রাস পায়, সেহেতু এই জিনিসটা মাইনাস আসবে। এবং উৎপাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার ধনাত্মক আকারে চলে আসে। এখন আমরা দেখব বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, অর্থাৎ বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব রয়েছে। সেটা কি কি নিয়ামক? প্রধান নিয়ামক সমূহ হলো তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। অর্থাৎ একটি বিক্রিয়া যখন সংঘটিত হয়, এখানে যদি আমরা নিয়ামক হিসেবে তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা এই তিনটার যদি পরিমাণ বৃদ্ধি করি বা কমাই, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো হয় বা কমানো হয় এবং চাপ যদি বাড়ানো হয় বা কমানো হয় বা ঘনমাত্রার পরিমাণ বাড়ানো হয়, তাহলে এই বিক্রিয়কের হার বাড়ে বা এদের সাথে সাথে বিক্রিয়কের হার বাড়ে বা কমে। এখন আমরা সম্পর্কগুলো দেখবো। প্রথমে আমরা তাপমাত্রার সাথে বিক্রিয়কের হারের সম্পর্ক দিয়ে শুরু করি। তাহলে 1889 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এস আর্হেনিয়াস সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব অনুধাবন করেন। অর্থাৎ 1889 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এস আর্হেনিয়াস তার হচ্ছে পরীক্ষার মাধ্যমে হচ্ছে বিক্রিয়ার উপর তাপমাত্রার যে প্রভাব এটা আবিষ্কার করে। তিনি আবিষ্কার করে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো তাপমাত্রা যদি কোনো বিক্রিয়ার তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়ানো হয়, তাহলে এইটার জন্য এই তাপমাত্রার বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ আকারে বৃদ্ধি পায়। তাহলে এর কারণগুলো কি কি? কারণগুলো হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ক অণু বা আয়নগুলো গতিবেগ বৃদ্ধি পায়। এখন আমরা জানি যে যদি এই যে একটি পদার্থের মধ্যে যেই অণু বা আয়নগুলো রয়েছে, তাপমাত্রা বাড়ানো হলে সে কি হয়, অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। অর্থাৎ এগুলো যার ফলে এই গতিবেগ বৃদ্ধি করার ফলে কিন্তু পদার্থটি আকার চেঞ্জ হয় বা রূপ চেঞ্জ হয়। তো বিক্রিয়কের ক্ষেত্রেও সেম, একটি বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় তাপমাত্রা বৃদ্ধির ফলে যে বিক্রিয়কে যে পদার্থগুলো থাকে তার অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, যার ফলে অণু বা আয়নগুলো গতিবেগ বৃদ্ধি পেলে বিক্রিয়াটি আরো দ্রুত গতিতে সম্পন্ন হয়। আবার অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়, যেহেতু তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়কের অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, যার ফলে অণুগুলোর মধ্যে সংঘর্ষের হারও বৃদ্ধি পায়। অধিকতর সংখ্যক বিক্রিয়ক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সকলন শক্তি লাভ করে। এখন 3 নম্বরে আমরা কি দেখতে পাবো? অধিক সংখ্যক বিক্রিয়ক অণু, যেহেতু বিক্রিয়কের আয়নগুলো গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, সংঘর্ষের হারও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অণুগুলো বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সকল শক্তি লাভ করে বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে
তাপমাত্রা বৃদ্ধির ফলে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, সংঘর্ষের হার বৃদ্ধি পাচ্ছে, এগুলোর ফলে অধিকতর সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি পাচ্ছে। এই সক্রিয়ণ শক্তিতে হলো তোমার, এই সক্রিয়ণ শক্তি না পেলে বিক্রিয়কগুলো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য একটি ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, এটাকে সক্রিয় শক্তি বলা হয়। অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তিগুলো বিক্রিয়কের অণু খুব দ্রুত লাভ করতে পারে যদি তাপমাত্রা বাড়ানো হয়। তাহলে এটা আমরা একটা সূত্র আকারে দেবো। সূত্রটা হচ্ছে K সমান T ইন্টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। তাহলে এখানে কে দ্বারা কি প্রকাশ করা হয়? কে দ্বারা প্রকাশ করলে বিক্রিয়ার হার ধ্রুবক, কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তারপর পি দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে স্থানিক দিকবিন্যাস, পি দ্বারা প্রকাশ করা হচ্ছে স্থানিক দিকবিন্যাস, এবং জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে সংঘর্ষের হার, এবং ই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জেড দ্বারা প্রকাশ করা সংঘর্ষের হার, আর ই দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে সক্রিয় শক্তি। তাহলে এখন আমরা বিক্রিয়াটা ভেঙে ভেঙে দেখবো। অর্থাৎ কে সমান, আবার আমরা বিক্রিয়াটা লিখি, কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এখন এটাকে যদি লন দ্বারা আমরা উভয় পাশে লন নিয়ে আসি, তাহলে কি হবে? লন কে সমান লন এ। এখন আমরা জানি যে লন দিয়ে ভাঙলে এটা লন এ ই মাইনাস EA বাই RT। এটাকে যদি আমরা লন দিয়ে ভাঙি তাহলে হবে লন এ প্লাস অথবা যেহেতু লন ই মাইনাস EA বাই RT এভাবে আসার কথা, কিন্তু লন ই এর মান আমরা জানি 1, তাহলে লন এ দিয়ে প্লাস দিয়ে আবার এই পুরাটা চলে আসবে সামনে, যেহেতু লন বসাইছি EA বাই RT সামনে আসলে এই মাইনাসটা সামনে আসবে এবং লন ই এর মান 1 হয়ে যাবে। তাহলে আমরা পাইতেছি লন কে সমান লন এ মাইনাস EA বাই RT। এখন আমরা দেখবো T1 ও T2 তাপমাত্রায় যদি বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে K1 ও K2 হয়, অর্থাৎ দুইটা তাপমাত্রায় আমরা সূত্রটি দেখবো। T1 এবং T2 তাপমাত্রায় যদি হার ধ্রুবক বিক্রিয়ার হার ধ্রুবক K1 এবং K2 হয়, তাহলে কি হবে? তাহলে আমরা দুইটা সমীকরণ পাইতেছি। একটা হচ্ছে লন K1 সমান লন এ মাইনাস EA বাই RT1, T2 তাপমাত্রার জন্য পাচ্ছে লন K2 সমান সমান লন এ মাইনাস EA বাই RT2। অর্থাৎ যদি সমীকরণ 2 এবং সমীকরণ 3 দিই, তাহলে সমীকরণ 3 বিয়োগ সমীকরণ 2 থেকে আমরা পাই লন K2 মাইনাস লন K1 সমান লন K2 এবং লন 2 এবং 3 বিয়োগ দিয়েছি 3 থেকে 2, তাহলে লন K2 লন K1 সমান হবে, এখানে লন এ এবং লন এ দুইটা কাটা যাবে, কাটা যায় কি থাকে? মাইনাস EA RT2 প্লাস EA RT1। যেহেতু আমরা বিয়োগ করছি তাই T1 এর জায়গায় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি পাই আমরা? মাইনাস EA বাই RT2 প্লাস EA বাই RT1। এখন আমরা এখান থেকে লন K2 বাই লন K1, যেহেতু বিয়োগ লন আছে সেটা আমরা ভাগ আকারে লিখতে পারবো, আর এখানে EA মাইনাস Rটা আমরা কমন নিলে কি পাই? 1 বাই T2 মাইনাস 1 বাই T1। তাহলে পরবর্তীতে আমরা একটি লন K2 বাই K1 সমান মাইনাস EA বাই R গুণন 1 বাই T2 মাইনাস 1 বাই T1 যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে T1 বাই T2 T1 মাইনাস T2 বাই T1 ইন্টু T2। তাহলে আমরা পরবর্তীতে যখন লগ যোগ করব, তাহলে লগ যোগ করলে এখানে ই এর পরে নিচে হচ্ছে আর এর সাথে 2.303 গুণন আর এভাবে গুণ করতে হয়। তাহলে আমরা মেইন সূত্রটা এটা পাচ্ছি, কি পাচ্ছি? লগ K2 বাই K1 সমান ই এ বাই 2.303 আর গুণন T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2। এখন আমরা দেখবো লেখচিত্র দ্বারা সক্রিয়ণ শক্তি গণনা। তাহলে লেখচিত্র দ্বারা সক্রিয়ণ শক্তি এই সমীকরণটাটি এই সমীকরণটা দিয়ে যদি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে আমরা সেখান থেকে কিভাবে সক্রিয়ণ শক্তি গণনা করব সেটা আমরা এখন দেখব। তাহলে লেখচিত্রটা যদি আঁকা হয়, আমরা সমীকরণটা একবার দেখি। সমীকরণটা কি ছিল? K সমান এ ই মাইনাস EA বাই RT। এখানে P এবং Z এই দুটার গুণফলকে A দ্বারা প্রকাশ করতেছি আমরা, এই যে A। তাহলে A
ইন্টু ই মাইনাস ই এ বাই আর টি। তাহলে এইটা যদি উপর পাশে লন নেওয়া হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লন কে মাইনাস লন এ, এবং লন ই এর মান যেহেতু 1 সেহেতু 1 হয়ে গেছে মাইনাস এ বাই আর টি। এখন যদি আমরা এখানে লগ বসাই তাহলে 2.303 উভয় পক্ষে যোগ হচ্ছে, যেহেতু উভয় পক্ষে লন আছে, যেহেতু 2.303 লগ কে সমান 2.303 লগ এ মাইনাস এ বাই আর টি হবে। তাহলে আমরা লগ এই কেটাকে সামনে রেখে 2.303 যদি এপাশে নিয়ে আসি তাহলে হবে তো হচ্ছে ই এ মাইনাস ই এ বাই 2.303 আর পুরোটিকে ব্র্যাকেট দিয়ে 1/t প্লাস লগ এ। তাহলে এরকম একটা সমীকরণ পাচ্ছি। এখন আমরা দেখতেছি এই সমীকরণটি সরলরেখা একটি সমীকরণের অনুরূপ, অর্থাৎ y সমান mx, এটার অনুরূপ একটি সরল সমীকরণ আমরা পেলাম। এখানে y লগ কেটাকে যদি আমরা y ধরি এবং ই মাইনাস ই এ 2.303 আর এই পুরোটাকে যদি আমরা এম হিসেবে ধরি তাহলে এটা এম এবং এম এবং এই 1/t টা আসতেছে এক্স। তাহলে y সমান এম এক্স, এভাবে আমরা পাচ্ছি সমীকরণটা। এবং লগ এটাকে ধ্রুবক হিসেবে ধরলে বা এটাকে আলাদাভাবে ধরলে তাহলে আমরা y সমান mx এর সাথে মিল খুঁজে পাচ্ছি। তাহলে আমরা জানি সমীকরণটিতে ঢাল হিসেবে প্রকাশ করা হয় m কে। m কে এই সমীকরণটিতে ঢাল হিসেবে প্রকাশ করে, তাহলে m এর মান আমরা এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস ই এ 2.303 আর, অর্থাৎ ঢালের মান তাহলে আমরা পাচ্ছি মাইনাস ই এ 2.303 ইন্টু আর। এটাকে ঢালের মান হিসেবে পাচ্ছি। এই ঢালের সমীকরণ থেকে ঢাল নির্ণয় করা হচ্ছে এভাবে। আর ঢালের এককটা কি মাইনাস ই এর একক বাই আর এর একক, যেহেতু উপরে মাইনাস ই এ আছে তাহলে সক্রিয়ণ শক্তি আমরা জানি ই এর সমান সক্রিয়ণ শক্তির একক বাই আর এর একক। তাহলে আর এর একক আমরা জানি জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, জুল পার মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, সক্রিয়ণ শক্তির একক হচ্ছে জুল মোল ইনভার্স 1। তাহলে এই পুরোটা কাটাকাটি হয়ে শুধু কে থাকে, কেলভিন বাকি থাকে। তাহলে ঢালের এই যে এককটা পেলাম সেটা হচ্ছে কেলভিন। তাহলে এখন আমরা কিছু ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে কোন প্রদত্ত তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি যতই বেশি হবে লেখচিত্রের ঢাল ততই খাড়া হবে এবং বিক্রিয়ার হার ধ্রুবক ততই বেশি হবে। অর্থাৎ কোন প্রদত্ত তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যত বেশি হবে, সক্রিয়ণ শক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সক্রিয়ণ শক্তি বা ই এ, এই যে এই ই এর মানটা বা ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি এর মানটা যত বেশি হবে এই ঢালটা তত খাড়া হবে, এই ঢালটা তত খাড়া হবে, সক্রিয়ণ শক্তি যত বেশি হবে এবং লেখচিত্র ঢাল ততই খারাপ হবে এবং বিক্রিয়ার হার ধ্রুবক ততই বেশি হবে এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মান ততই বাড়তে থাকবে। যেহেতু বিক্রিয়ার হার ধ্রুবক আমরা সমীকরণ দেখতে পাচ্ছি বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু সক্রিয়ণ শক্তির সমানুপাতিক, তাহলে সক্রিয়ণ শক্তির মানটা যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার ধ্রুবক তত বেশি হবে। এখন আমরা দেবো কোন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে হলে প্রথমে বিভিন্ন তাপমাত্রা বিক্রিয়াটি হার ধ্রুবকের মান নির্ণয় করে লগ কে বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করা হয়। অর্থাৎ কোন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে বিভিন্ন তাপমাত্রার বিক্রিয়াটি হার ধ্রুবকের মান নির্ণয় করতে হবে এবং সেটা হচ্ছে লগ কে বনাম 1/t, এই যে লগ কে বনাম 1/t এই লেখচিত্রের মধ্যে মানগুলো বসাতে হবে, বসায় লেখচিত্র অঙ্কন করতে হবে। এর ফলে যে সরলরেখা পাওয়া যায় এর ঢাল থেকে সক্রিয়ণ শক্তি গণনা করা হয়। অর্থাৎ এর ফলে যে সরলরেখাটা আমরা পাবো এখান থেকে সক্রিয়ণ শক্তির মানটা বের করা হবে। তাহলে আমরা এইভাবে একটা সমস্যা দেখব। সমস্যাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড এর বিয়োজন বিক্রিয়ার ভিন্ন ভিন্ন কেলভিন তাপমাত্রায় টি হার ধ্রুবক ভিন্ন কেলভিন তাপমাত্রা টি দ্বারা তাপমাত্রা প্রকাশ করতেছে, এর হার ধ্রুবক কে দ্বারা হার ধ্রুবক নির্ণয়ের শেষে অর্থাৎ গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন হার ধ্রুবক মান বের করেছে এবং নির্ণয়ের শেষে লন কে বাই টি ইনভার্স 1 লেখচিত্রে গ্রাফ অঙ্কন করে প্রাপ্ত সরলরেখার ঢাল পাওয়া গেল। সরলরেখার ঢালটা পাওয়া গেছে, ঢালের মানটা পাওয়া গেছে 2.24 × 10⁻⁴ কেলভিন। এখন এখান থেকে বের করতে বলছে সক্রিয়ণ শক্তিটা কত। ঠিক আছে,
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সূত্র, ঢাল সমান, ঢাল সমান কি পড়ছিলাম আমরা, মাইনাস EA বাই 2.303R। তাহলে এটা কখন হবে, এই 2.303টা যখন আসবে, যখনই আমরা লেখচিত্রটা লগ আকারে থাকবে, ঠিক আছে, লেখচিত্রটা যখন লগ আকারে থাকবে বা লগ কে বাই 1/t বনাম লেখচিত্রের মান বসানো হবে, তখন কিন্তু 2.303 আসবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা লনের ক্ষেত্রে লন কে বনাম t ইনভার্স 1 লেখচিত্রে বসাইছে, তাহলে এখানে 2.303 আসবে না। তাহলে সূত্রটা হবে ঢাল সমান মাইনাস EA গুণন R, ঠিক আছে। তাহলে মাইনাস EA বাই গুণন R। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা থেকে আমরা কি পাই, সুতরাং সকলন শক্তি E এর মান সমান সমান মাইনাস ঢাল গুণন R। এখানে আরেকবার লিখি, ঢাল সমান EA বাই R যদি থাকে, তাহলে সকলন শক্তি, আমরা যদি সকলন শক্তি হচ্ছে EA, তাহলে সকলন শক্তিটা হবে ঢাল গুণন R, মাইনাস ঢাল গুণন R। তাহলে এখানে আমরা ঢালের মানটা বসাই, ঢালের মানটা আমরা ঢাল পাওয়া গেছে মাইনাস 2.24 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 4, এবং R এর মান তো আমরা জানি 8.314 জুল, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তাহলে সকলন শক্তিটা দাঁড়াচ্ছে 18.62336 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 4 জুল, মোল ইনভার্স 1। এখন আমরা সমস্যা 2 দেখি। সমস্যা 2 তে আছে গ্যাসীয় অবস্থায় নাইট্রোজেন অক্সাইড এর বিয়োজন বিক্রিয়ার ভিন্ন ভিন্ন কেলভিন তাপমাত্রায় হার ধ্রুবক নির্ণয় করা হলো। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এখন নাইট্রোজেন অক্সাইডের বিয়োজন বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন হার ধ্রুবক নির্ণয় করা হয়েছে, এবং প্রাপ্ত ডাটা থেকে লগ কে বনাম টি ইনভার্স 1 লেখচিত্র অঙ্কন করে প্রাপ্ত সরলরেখার ঢাল পাওয়া গেল। তাহলে এখান থেকে সরলরেখার ঢাল পাইছে, এবং সরলরেখার ঢালের মান হচ্ছে মাইনাস 96.5 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 2 কেলভিন। এখানে সকলন শক্তি কত, তাহলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি লেখচিত্র লগ কে বনাম টি ইনভার্স 1 এ আছে, তাহলে 2.303 আমাদের যোগ করতে হবে, অর্থাৎ ঢাল সমান মাইনাস EA বাই 2.303R ঢালের মানটা হবে। তাহলে এখান থেকে আমরা সকলের শক্তি পাইতেছি ঢাল মাইনাস ঢাল ইন্টু 2.303R। তাহলে ঢালের মানটা আমরা বসাই দিলাম, এবং 2.303 ইন্টু গুণন R হচ্ছে 8.314। তাহলে এখান থেকে আমরা আনসার পাই 184.77 কিলোজুল, মোল ইনভার্স 1। এখন আমরা আরেকটা সমস্যা দেখব, সমস্যা 3। সমস্যা 3 এর মধ্যে আমরা কি দেখবো, এখানে হার ধ্রুবক বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের মান আসবে 2টি, এবং তাপমাত্রার মান আসবে 2টি। তাহলে যে এই ধরনের বিক্রিয়ার যে সূত্রটি দ্বারা করা হয়, সেই সূত্রটি আমরা আগে এখানে পাইছি। এখানে হলো ভিন্ন ভিন্ন দুইটি তাপমাত্রায় যদি দুইটি বিক্রিয়ার হার থাকে, বিক্রিয়ার হার ধ্রুবক থাকে, তাহলে আমরা সকলন সূত্রটা কিভাবে বের করব, বা এটার সূত্রটা হচ্ছে লগ K2 বাই K1 সমান EA বাই 2.303R গুণন T2 মাইনাস T1 বাই T1 গুণন T2। তাহলে এই সমীকরণটা আমরা প্রমাণ পাইছি। তাহলে সেখান থেকে আমরা এই ধরনের ম্যাথগুলোর সলভ করতে পারি। সেটা হলো ম্যাথটা কি আগে আমরা দেখি, হাইড্রোজেন ও আয়োডিনের বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইড উৎপাদনের সমীকরণটি হলো H2 প্লাস I2 সমান 2HI। এখন এই বিক্রিয়াটি 227 ডিগ্রি সেলসিয়াস ও 257 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটির বেগ ধ্রুবকের মান যথাক্রমে 1.95 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 4 লিটার, মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1 ও 1.75 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 3 লিটার, মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1 হলে সকলন শক্তির মান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দুইটা, 227 ডিগ্রি সেলসিয়াস এবং 257 ডিগ্রি সেলসিয়াস, এবং বিক্রিয়াটির বেগ ধ্রুবকের মানও দুইটা, 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ ধ্রুবকের মান হচ্ছে 1.95 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 4, এবং 257 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান হচ্ছে 1.75 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 3। তাহলে আমরা আরহানিয়াস সমীকরণ থেকে আমরা জানি log K2 বাই K1 সমান EA 2.303R T2 মাইনাস T1 বাই T1 T2। এখানে K এর মান দেখতে পাচ্ছি 1.95 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 4, এবং K এর মান অর্থাৎ T1 এর মান আমরা দেখবো আবার। এখানে T1 এর মান হচ্ছে 227 প্লাস
273 দিয়ে যোগ করছে, ক্যালভিনকে দিচ্ছে, তাহলে 500 ক্যালভিন। আবার K2 এর মান হচ্ছে 257 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় K2 1.75 এবং T2 কে আবার 273 দ্বারা যোগ করে ক্যালভিন আছে, তাহলে 530। আর আর এর মান তো আমরা জানি 8.314 জুল মোল ইনভার্স অন ক্যালভিন ইনভার্স, কিন্তু এই 8.314 কে জুল আকারে না নিয়ে কিলো জুল আকারে নিতে হবে, যেহেতু সক্রিয় শক্তিটার মানও কিলো জুল আকারে আসবে, তাই আর এর মানটাও নিতে হবে কিলো জুল আকারে। তাহলে আর এর মানটা কিলো জুল আকারে নিলে আমরা পাই 8.314 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 3 কিলো জুল মোল ইনভার্স 1 এবং ক্যালভিন ইনভার্স 1। তাহলে সক্রিয় শক্তির মান কত? তাহলে আমরা এখানে K2 K1 এবং T2 T1 এর মান বসিয়ে আমরা সক্রিয় শক্তিটা পাবো 1.61 না, এটা হচ্ছে 161.18 কিলো জুল মোল ইনভার্স 1। এখন আমরা সমস্যা 4 দেখব। 4 নম্বর সমস্যাটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি কত? অর্থাৎ এখানে বেগ ধ্রুবকের মানটা ডিরেক্টলি দেওয়া নেই, কিন্তু কি বলা হয়েছে যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের দ্বিগুণ হবে হলে তাপমাত্রা দেওয়া আছে এবং বলা আছে যে বেগ ধ্রুবকের মান দ্বিগুণ ভাবে পরিবর্তিত হয়েছে, তাহলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি কত? তাহলে এখানে আমরা বেগ ধ্রুবকের মানটা ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? T1 তাপমাত্রায়, T1 হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা ধরে নেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান K1। তাহলে প্রশ্নে বলা আছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আবার 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান তাহলে আমরা পাইতেছি 2K1 অর্থাৎ দ্বিগুণ। এখন আমরা T1 এর মানগুলো তাপমাত্রার মান ক্যালভিনে নিব, 273 যোগ করে ক্যালভিন 308 কেলভিন এবং T2 এর মান আমরা দেখতেছি 318 কেলভিন এবং আর এর মানটা 8.314। আর এর মানটা যদি আমরা এখানে জুল হিসেবে রাখি, ঠিক আছে, এখানে এই অঙ্কটার মধ্যে আর এর মানে জুল হিসেবে রাখা যায় এবং কিলো জুল হিসেবে রাখা যায়। যদি আমরা আর এর মানটা জুল হিসেবে রাখি তাহলে এখানে আমরা সক্রিয় শক্তির মানটা জুল হিসেবে পাবো। তাহলে জুল হিসেবে কি পাচ্ছি? 56447.965 জুল পার মোল ইনভার্স 1 পাচ্ছি। তো এই মানটা অনেক বড় হয় এবং সক্রিয় শক্তি মানটা কিলো জুল আকারে প্রকাশ করা হয়, তাহলে এই মানটাকে পরবর্তীতে আবার কিলো জুল আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ 56.45 কিলো জুল মোল ইনভার্স 1। কিন্তু আমরা যদি আর এর মানটা আগে কিলো জুল হিসেবে নিয়ে নিই, অর্থাৎ এই অঙ্কটার মধ্যে যেটা করছি আর এর মানটা আগে কিলো জুল আকারে নিয়ে নিছি, তাহলে আমরা উত্তরের মধ্যে কিন্তু কিলো জুল পাচ্ছি, উত্তরের মধ্যে আমরা জুল পাবো না, অর্থাৎ উত্তরটিকে আবার ভেঙে কিলো জুল আকারে নিয়ে যেতে হবে না। তাহলে এখানে হয় আর এর মানটা আমাদেরকে কিলো জুলে নিতে হবে অথবা সক্রিয় শক্তি যে মানটা আমরা পরবর্তীতে পাই সেটাকে কিলো জুলে নিতে হবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে আর এর মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। তারপরে আমরা log K1 বাই K2 সমান মাইনাস A বাই 2.303 আর T2 মাইনাস T1 বাই T2 ইন্টু T1, এই সূত্রের মধ্যে আমরা K2 K1 এবং T1 T2 এর মান বসাই দিই। তাহলে আমরা এখানে দেখতে পারবো K1 বাই K2 এটাকে যদি আমরা এভাবে লিখি, মানগুলো বসাই কি 2K1 আর সরি K1 বাই 2K1 বাই K নিচে হবে K1, তাহলে এই K1 কাটা গেলে শুধু log 2 থাকে, তাহলে log 2টা আমরা এখানে লিখছি। এখানে হচ্ছে log K2 সরি এখানে log K2 বাই K1 হবে, এটা ভুল, অর্থাৎ এইভাবে হবে K2 বাই K1, ঠিক আছে। T1 সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া বেগ ধ্রুবকের মানটা নিচে থাকবে এবং T2 তাপমাত্রার বেগ ধ্রুবকের মানটা উপরে থাকবে। তাহলে উপরে থাকলে K2 আমরা জানি 2K1 আর হচ্ছে নিচে যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ ধ্রুবকের মান যাবে K1, তাহলে এই K1 কাটা যদি শুধু 2, তাহলে log 2 থাকে এবং পরে হচ্ছে মাইনাস EA 2.303 আর, তাহলে এই মাইনাস EA 2.303 গুণন আর
আর এর মানটা আমরা বসাই দিলাম, আর T2 মাইনাস T1 টি পয়েন্ট পে T2, এই T2 মাইনাস T1 থেকে এখানে -10 পাবো আমরা, সেই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাওয়ার পরে আমরা শক্তিটার মান পাই 56447.965 জুল মোল ইনভার্স মান। এটাকে আমরা কিলো জুলে নিলে পাবো 56.45 কিলো জুল মোল ইনভার্স মান বা কিলো জুল পার মোল। তাহলে এখানেই আজকে এখানেই শেষ।